রাগে ফোঁস করতে করতে একটু পরপর ফারহানের দিকে তেড়ে যাচ্ছে সাইবা। বান্ধবীরা চেয়েও আটকে রাখতে পারছে না। ফারহান অবাক হয়ে তাকিয়ে আছে সাইবার দিকে। এই মেয়েটাই এক সপ্তাহ আগে তাকে সবার সামনে ভালোবাসি বলেছিল, কিন্তু সে সরাসরি নাকচ করে দিয়েছে। যদিও এটা নিয়ে তার বন্ধু মহলে অনেকেই হাসাহাসি করেছে, সে বিষয়টি খুব একটা পাত্তা দেয়নি। সুদর্শন হওয়ার দরুন এরকম কত মেয়েই তাকে ভালোবাসার দাবি করে, তাদেরকে পাত্তা দিয়ে লাইফ হেল করার কোনো মানেই হয় না। ফারহানের মতে এইসব মেয়েরা ন্যাকা টাইপের হয়, নির্লজ্জের মতো একটা ছেলেকে কখনো কোনো ভালো মেয়ে প্রেমের প্রস্তাব দেবে না। কিন্তু আজ হঠাৎ এই মেয়ের কি হলো, তার দিকে তেড়েই আসছে কেন? সাইবার হুঙ্কারে ভাবনা থেকে বেরিয়ে এলো ফারহান। আপনার মতো থার্ড ক্লাস ছেলে আমি আমার জীবনে দেখিনি। ছেলে মানুষের ব্যক্তিত্ব এত নিচু মানের কিভাবে হতে পারে? ছি! আপনাকে আমি শুধু ভালোবাসি বলেছিলাম, ভালো লাগতো আপনাকে। কাউকে ভালো লাগা কোনো অপরাধ নয়। আমি নিজের ভালো লাগা আপনার কাছে প্রকাশ করেছি মাত্র, তাতে আপনার আকাশে ওড়ার মতো কিছু হয়নি। এমন কয়েকটি কনফেশন দৈনিক আমিও পাই, তাই বলে নিজের বন্ধুদের দিয়ে প্রতিদিন আমাকে হ্যারাসমেন্ট করতে বিবেকে বাঁধেনি আপনার? কি লো মেন্টালিটির মানুষ আপনারা! আবার ভাবতেই অবাক লাগে এমন অসুস্থ মন মানসিকতা নিয়ে আপনারা এত বড় বিদ্যালয়ে কিভাবে টিকে আছেন। শেষবারের মতো বলছি, আর একবার আবার পেছনে লাগলে সিনিয়র মানব না, সব কটাকে পঙ্গু হসপিটালে পাঠানোর ব্যবস্থা করব। আর একটা কথা, ভাবওয়ালা মানুষ আমার একদম পছন্দ নয়। ইউজলেস পিপলস। রাগে আগুন হয়ে কথাগুলো বলে ওখান থেকে চলে যেতে নিতেই ফারহান তাকে থামিয়ে দিল। সাইবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এতক্ষণ এভাবে অসভ্যের মতো চিৎকার কি তুমি আমার সাথে করলে? ফারহানের কথা শুনে চোয়াল শক্ত হয়ে গেল সাইবার। রেগে কিছু বলতে নিলেই ফারহান তাকে থামিয়ে দিল। শান্ত কিন্তু শক্ত গলায় বলল, দ্বিতীয়বার চিৎকার করার কথা ভুলেও চিন্তা করো না। আমি শুধু একবার মাফ করি, দ্বিতীয়বার ভুল করলে মেয়ে হিসেবে মাপ পাবে না। তাই সাবধান, ভেবে চিন্তে কথা বলবে। ফারহানের কথা শুনে শুকনো ঢোক গিলল সবাই। সাইবাও মনে মনে কিছুটা ভয় পেল, কিন্তু চেহারায় তার বিন্দুমাত্র আভাসও আনতে দিল না। ফারহানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনার আমাকে দেখে মনে হচ্ছে আমি আপনার এই লো ক্লাসের ধমকিতে ভয় পাচ্ছি। স্বপ্ন দেখা বন্ধ করুন মিস্টার ফারহান সাদিক। বন্ধুদের আমার পেছনে লেলিয়ে দিয়ে এখন এখানে নাটক করা হচ্ছে। আমার চরিত্র বিশ্লেষণ করার অধিকার আপনাকে আর আপনার বন্ধুদের কে দিয়েছে? আপনাকে ভালোবাসি বলেছি তাই আমি চরিত্রহীন? তাহলে তো এই পৃথিবীর সমস্ত মানুষ চরিত্রহীন, কারণ প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে ভালোবাসে। সেই হিসেবে আপনিও চরিত্রহীন। আপনিও নিশ্চয়ই কাউকে না কাউকে ভালোবাসেন। ফারহান চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে সাইবার দিকে। মেয়েটার সাহস আছে বলতে হবে। তর্জনীর সাহায্যে ভ্রু চুলকে সাইবার দিকে আবার দৃষ্টি দিল সে। কালো শার্টের হাতাটা খানিকটা গুটিয়ে নিতেই সবার গলা শুকিয়ে গেল। সাইবাও নিজের শরীরে হালকা কাঁপন অনুভব করল। কয়েক কদম এগিয়ে সাইবাকে আবারও প্রশ্ন করল, আমি তোমাকে কিছু বলেছি কখনো? না, কিন্তু আপনার বন্ধু। সাইবাকে থামিয়ে দিয়ে আবারও প্রশ্ন করল ফারহান, তাদেরকে এই বিষয়ে কিছু বলেছ? না, আপনার জন্যই তো। আচ্ছা, তা তুমি কি করে বুঝলে যে সব আমার জন্য হয়েছে? আমি তো এতদিন ক্যাম্পাসে আসিনি, তো আমার জন্য কিভাবে হলো? ওই দিনের পর থেকে তারা আমাকে দেখলে নানান ধরনের বাজে কথা বলছে। আমার চরিত্র নিয়েও বাজে কথা বলেছে। আমার লাইফ হেল করে দিয়েছে এই কয়েকদিনে। ফারহান এবার শক্ত গলায় বলল, তো তোমার মনে হলো আমি তাদের এসব করতে বলেছি? নিজেকে একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেললে না? তোমার মনে হয় আমার তোমাকে নিয়ে এতটা ভাবার টাইম আছে? তুমি আমাকে সবার সামনে ভালোবাসি বলেছ, বলার আগে এসব ফেস করার কথা চিন্তা করা উচিত ছিল না? আর যারা তোমাকে টিস করছে তাদের কিছু না বলে আমার সাথে এমন অসভ্যতা করার মানে কি? সাইবা হতভম্ব হয়ে তাকিয়ে আছে ফারহানের দিকে। আসলেই তো, সে ওদের কিছু না বলে অযথাই ফারহানের সাথে মিসবিহেভ করেছে। ফারহান সাইবার দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, দেখো মেয়ে, ভার্সিটিতে এসেছো পড়াশোনা করতে, তো পড়াশোনাটাই ঠিকঠাক করে করো। এইসব ফালতু কাজ বাদ দিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবো। দ্বিতীয়বার আমার সাথে এমন অসভ্যতামি করলে থাপ্পড়ে দাঁত ফেলে দিব। ডিসগাস্টিং।
ফারহান চলে যেতেই সাইবা ভার্সিটি থেকে বেরিয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখের পানি মুছছে সে। বাবা বেঁচে নেই তার, মা আর ছোট ভাইকে নিয়ে ছোট সংসার তাদের। বাবা বেঁচে না থাকলেও অর্থের অভাব হয়নি কখনো তাদের। বাবা কোটিপতি না হলেও তাদের জন্য 4 তলা একটা বাড়ি রেখে গেছেন। নিউ মার্কেটে 2টো দোকান আছে, সেখান থেকে মাস শেষে ভালো টাকাই আসে। বাসা ভাড়া আর দোকান ভাড়া মিলিয়ে মাসে লাখের মতো টাকা আসে তাদের হাতে। তা দিয়ে আরামসে সংসার চলে যায়। তাদের পাশের বিল্ডিংটা ফারহানদের। 10 তলা বিল্ডিংয়ের 7 তলায় ওরা থাকে, বাকিটা ভাড়া দেওয়া। ফারহানের বাবা একজন শিল্পপতি, বড় ভাই ফারহাদ আবরার আর বোন ফাইজা নিয়ে তাদের পরিবার। ফারহানের মা একজন ডাক্তার। ফাইজা আমেরিকায় আছে পড়াশোনার জন্য। এত বড় লোকের ছেলে তাকে কেন ভালোবাসবে? তবুও মন তো আর মানে না। দীর্ঘশ্বাস ফেলে বাড়িতে চলে গেল সায়েবা। পরের দিন ভার্সিটিতে পা রাখতেই ফারহানের বন্ধুরা একে একে এসে ক্ষমা চাইতে লাগলো। সায়েবা কিছুটা হকচকিয়ে গেলেও তাদের থেকে মুখ ঘুরিয়ে চলে গেল। কিছুটা এগিয়ে যেতেই সায়েবার বান্ধবী নীতি বলল, ক্ষমা করে দে সাবু, কালকে ফারহান ভাই খুব মেরেছেন ওনাদের, তুই মাফ না করলে আবার মারবে, প্লিজ মাফ করে দে। সায়েবা অবাক হয়ে তাকালো নীতির দিকে। সায়েবা বোকা চোখে তাকিয়ে রইল নীতির দিকে, অবাক হয়ে বলল, মেরেছে মানে? নীতি বিরক্তিকর চোখে তাকিয়ে বলল, তুই তো কালকে বললি ওনারা তোকে হ্যারাস করেছে, বেচারাকে পঙ্গু হাসপাতালে পাঠাতে চাইলি, এখন বলছিস কেন এসব? তাই বলে মারবে? আবিদ ভাইয়ের জন্য খারাপ লাগছে দোস্ত। আরে ধুর, আদিব ভাইয়াদের মারবে কেন? মেরেছে মিজানদের। তুই বন্ধুদের কথা বলায় কয়েক আদিব ভাইয়ারাও খেয়েছে, পরে জানতে পারলো মিজানরাই এই কাজ করেছে। মিজানরা তো ওনার ক্লাসমেট, বন্ধু না। নীতির কথার মাঝেই আবার মিজান এসে সায়েবার কাছে মাপ চাইল, প্রমিস করলো আর কখনো তাকে বিরক্ত করবে না। সায়েবাও মাফ করে দিল। মাঠে বসে নিজেদের মধ্যে গল্প করছে সায়েবা, নীতি, নীল, সাবা। 4 বন্ধু 4 জনের প্রাণ। তাদের গল্পের মধ্যে হাজির হলো আদিব। সায়েবার দিকে তাকিয়ে মুচকি হাসল। আপনি তো আমাদের বন্ধুরাতে উত্তম মধ্যম খেয়েছেন সাহেবান। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি উনি আপনাদের মারবে। সায়েবা অপরাধী গলায় সরি বলতেই আদিব হেসে উঠল। সরি বলার কিছু নেই সাহেবান, আমরা কিছু মনে করিনি। ফারহানের গাড়ি গেট দিয়ে ঢুকতেই আদিব শুকনো ঢোক গিলল। তাড়াতাড়ি ওদের থেকে বিদায় নিয়ে ফারহানের কাছে চলে গেল। না হলে দেখা যাবে সায়েবার সাথে হেসে কথা বলার অপরাধে তাকে কেলিয়ে কোমায় পাঠিয়ে দিবেন। 7 তলার বারান্দার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সায়েবা। ফারহান বারান্দার ডিভানে আধশোয়া হয়ে ঘুমোচ্ছে। বুকের উপর বই দেখে বোঝা যাচ্ছে পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। ফারহানের স্টাডির সমস্ত কিছু বারান্দায় সেট করা, বুকশেলফ থেকে শুরু করে স্টাডি টেবিল সব কিছু সুন্দর করে সাজানো গোছানো। দেখলেই চোখ জুড়িয়ে যায়। মধ্যরাতের দিকে ঘুম না আসায় ছাদে এসেছিল সায়েবা। এসেই এমন একটা দৃশ্য চোখে পড়বে ভাবতে পারেনি সে। ফারহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ল সায়েবা। এই ছেলের দিকে তাকিয়ে মায়া বাড়িয়ে লাভ নেই, তবুও বেহায়া চোখ কিছুতেই কথা শুনতে চায় না, বারবার তার দিকেই চলে যায়। নিজের সাথে যুদ্ধ করেই সায়েবা ছাদের অন্য পাশে চলে গেল। আজকের আবহাওয়াটা দারুণ, বৃষ্টি না হলেও দমকা হওয়ার প্রকোপ খুব বেশি। অদূরেই হয়তো কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে, ওখান থেকে গানের শব্দ ভেসে আসছে। সায়েবা কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনল। কনার গান বাজতেই সায়েবার মন ভালো হয়ে গেল। গানের সাথে তাল মেলাতে শুরু করলো। দমকা বাতাসে এক তরুণীর মন মাতানো নাচের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ফারহান। কিছুক্ষণ আগেই ঘুম ভেঙেছে তার। ঘুম ভাঙতেই এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখবে ভাবতেই পারেনি সে। সাদা গ্রাউন্ডে ঠিক যেন এক অপসরী লাগছে সায়েবাকে। বারান্দার লাইটটা অফ করে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেদিকে। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সায়েবার। কাল অত রাত অবধি ছাদে নাচানাচি করার ফল হাতে নাতে পেল সে। ইস, এখন ক্লাস মিস না হলেই হলো। মাকে বলে বাসা থেকে বেরিয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলো সায়েবা। আরেকটু দূরে গেলেই বাস স্ট্যান্ড। স্কুটিটাও আজকেই খারাপ হতে হলো। বিরক্তিতে কপাল কুঁচকে বিড়বিড় করে নিজেকেই গালি দিতে লাগলো। আচমকা কারোর সাথে ধাক্কা খেতেই তার জায়গা হলো রাস্তার পাশের কাদা মাটিতে।
হতবম্ব হয়ে আর্তনাদ করতেই ভুলে গেল সে। ক্ষীণ সময় বাদে কোমরেও হাত ব্যথার অস্তিত্ব অনুভব করতে মুখ থেকে অস্পষ্ট স্বরে আহ বেরিয়ে গেল। রাস্তার মধ্যে শুয়ে আছো কেন? ফারহান অবাক হয়ে প্রশ্ন করল সাইবাকে। ফারহানের কথা শুনে ব্যথা ভুলে রাগ মাথায় চেপে বসল সাইবার। দাঁতে দাঁত চেপে বলল, আমি ধুলার রানী, তাই রাস্তায় রাস্তায় গড়াগড়ি খেয়ে খেয়ে গায়ে ধুলা মাখছি। এখানেই নিজের রাজপ্রাসাদ বানিয়ে রাজত্ব শুরু করব। প্রশিক্ষণ দিয়ে সৈন্য সমস্ত বানিয়ে ধুলোর মহারানী হয়ে যাব। তারপর যারা আমার সামনে এসে বেহুদা কথা বলবে তাদের ধরে এ ধুলোয় গড়াগড়ি খাওয়াবো। সাইবার কথা শুনে খুব খুব করে কেসে উঠল ফারহান। মেয়েটা অসম্ভব রেগে গেছে বুঝতে পেরে আর কোনো কথা বাড়ালো না। ফোনটা পকেটে ভরে সাইবার দিকে এগিয়ে গেল। আচমকা সাইবার হাত ধরে টেনে তুলতেই সাইবা আর্তনাদ করে উঠল। ঠোঁট কামড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো। চোখ থেকে দুফোঁটা পানি বেরিয়ে যেতেই ফারহান নিজের খোলস থেকে বেরিয়ে এলো। অস্থির হয়ে সাইবার হাত পা চেক করতে লাগলো। কোথায় লেগেছে তোমার? কোথায় ব্যথা পেয়েছো? রাস্তার মধ্যে পড়ে গেলে কি করে? চোখ কান খোলা রেখে হাঁটা যায় না, অপদার্থ মেয়ে। শেষের কথাগুলো ধমকে বলতেই কেঁপে উঠল সাইবা। সাইবার উত্তরের অপেক্ষা না করেই সাইবাকে কোলে তুলে নিল ফারহান। সাইবা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফারহানের দিকে। সম্মতি ফিরে পেতেই চেঁচিয়ে উঠল, আরে কি করছেন? নামান আমাকে, মানুষ তাকিয়ে আছে ফারহান ভাইয়া। সাইবার দিকে বিরক্তিকর দৃষ্টি দিতেই সাইবা চুপ হয়ে গেল। সাইবাকে গাড়িতে বসিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো ফারহান। আমাকে নামিয়ে দিন, আমি বাসায় চলে যাব। আপনার গাড়ি নোংরা হয়ে যাচ্ছে, আমার গায়ে কাদা লেগে আছে, শুনতে পাচ্ছেন আপনি? সাইবার কথা হাওয়ায় উড়িয়ে দিয়ে ফারহান গাড়ি হসপিটালের দিকে ছোটালো। 10 মিনিটেই হসপিটালে পৌঁছে সাইবাকে আবার কোলে তুলে নিল ফারহান। সাইবা কাঁচুমাচু করে আশেপাশে তাকাচ্ছে। সবাই ভূত দেখার মতো তাকিয়ে আছে ওদের দিকে। ডাক্তারের কেবিনে ঢুকে সাইবাকে চেয়ারে বসিয়ে দিল ফারহান। ডাক্তারের দিকে তাকিয়ে শান্ত অথচ শক্ত গলায় বলল, 10 মিনিটের মধ্যে ফুল বডি চেক আপ করুন। কোথাও একটা স্ক্র্যাচ থাকলেও আমাকে জানাবেন, আমি বাইরে আছি। দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল ফারহান। সাইবা আহম্মক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা কি হলো? হ্যালো, সাইবার বাসার পাশে বাস স্ট্যান্ডের আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করো। সাইবাকে কে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তার খবর আমার চাই। ঠিক আছে ভাই, আমি এখনই আপনাকে জানাচ্ছি। আমাকে কয়েক মিনিট সময় দিন। শুধু খবর দিলে চলবে না, তাকে বিকেলের মধ্যে আমার সামনে হাজির চাই। আচ্ছা ভাই, চিন্তা করবেন না, আমি দেখছি। ফোন কেটে রাগে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল ফারহান। রাগে গা থেকে গরম ধোঁয়া বেরুচ্ছে তার। আরে কি করছেন? আমি তো বললাম আমি কোমরে আর হাতে ব্যথা পেয়েছি, এত টেস্ট করার দরকার নেই। প্লিজ ম্যাডাম, আমাদেরকে আমাদের কাজ করতে দিন, নাহলে স্যার খুব রেগে যাবেন। নার্সটির অসহায় গলা শুনে সাইবা ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। সন্দিহান গলায় জানতে চাইল, ফারহান ভাইকে এত ভয় কেন পাচ্ছেন আপনি? হসপিটালের মালিকের ছেলেকে ভয় পাবো না? এই হসপিটাল ওনাদের কবে থেকে হলো? আরও 1 বছর আগে থেকে। স্যারের মেয়ে তো কয়েকদিন পরে ডক্টর হয়ে ফিরবেন, তখন তিনিই এই হসপিটালের দায়িত্ব নেবেন। ও, আর না করবেন না ম্যাডাম, প্লিজ কোঅপারেট করুন। কে আর করার, নিন করেন যা খুশি। সমস্ত টেস্ট করিয়ে রিপোর্ট পেতে 2 ঘন্টা সময় লেগে গেল। সাইবা এখন একটি লাক্সারি কেবিনে বসে আছে। একেই বলে বড়লোকের বড়লোকি কারবার, মশা মারতে কামান দাগা। মনে মনে ফারহানের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলছে সে। আরও 8 ঘন্টা পরে ফারহান আসলো। দেখে মনে হচ্ছে সাইবার বড় কোনো রোগ ধরা পড়েছে। চেহারা প্যাঁচার মতো করে এসে সাইবার সামনে দাঁড়ালো। কি হয়েছে? তেমন কিছু না, কোমরে একটু ব্যথা পেয়েছো, হাত আর পায়ে কিছুটা ব্যথা হবে, রাতে জ্বর আসতে পারে, কয়েকদিন ফুল বেড রেস্টে থাকবে, বেশি নড়াচড়া করবে না, তো কোমরের সমস্যা বাড়তে পারে, তাহলে আর তোমার ধুলোর রানী হওয়া হবে না। ফারহানের কথা শুনে সাইবা কটমট করে তার দিকে তাকালো। সাইবাকে এভাবে তাকাতে দেখে ফারহান মুচকি হেসে ওর গাল টেনে দিল। সাইবা চোখ বড় বড় করে তাকালো ফারহানের দিকে। এই ছেলের হঠাৎ করে কি হলো?
এতদিন তো পাত্তাই দিত না, এখন এত দয়া দেখাচ্ছে কেন? মোটা টাকা হসপিটালের বিল ধরিয়ে দেওয়ার ধান্দা না তো? আল্লাহ, কি ধান্দা বাজলো, নাউজুবিল্লাহ। মায়ের সামনে কাচুমাচু করে বসে আছে সাইবা। সামনের সোফায় ফারহান বসে তার মাকে মেডিসিন বুঝিয়ে দিয়ে যাচ্ছে। সাইবার মা কিছুক্ষণ পরপর কটমট করে তাকাচ্ছে সাইবার দিকে। সামনের সোফায় ফারহান বসে তার মাকে মেডিসিন বুঝিয়ে দিয়ে যাচ্ছে। সাইবার মা কিছুক্ষণ পরপর কটমট করে তাকাচ্ছে সাইবার দিকে। ফারহান সব কিছু বুঝিয়ে দিয়ে যাওয়ার সময় সাইবার দিকে একবার তাকালো। মেয়েটা এখনও এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে। ফারহান চলে গেছে প্রায় 2 ঘন্টা হতে চলল, তবুও সাইবার মায়ের প্রশংসার ঝুলি খালি হচ্ছে না। সাইবা বিরক্ত হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। সাইবার মা কিছু মনে করার ভঙ্গিতে বললেন, ছেলেটা এত কষ্ট করলো তোর জন্য, আমি ভাবছি ওকে একদিন দাওয়াত করে খাওয়াবো, কি বলিস? সাইবার বিরক্তি এবার আকাশ ছুঁল। মায়ের দিকে তাকিয়ে বিরক্তিকর গলায় বলল, উফ মা, ছাড়ো তো। এত বড়লোক মানুষের আমাদের গরিবের খাবার মুখে রুচবে না। আমরা যা আয়োজন করে খাওয়াবো তা তারা প্রতিদিনই খায়। আহ, থাম তো, সবসময় 2 লাইন বেশি বুঝিস। আগামী শুক্রবার ফারহানকে আমাদের বাসায় লাঞ্চ করার জন্য ইনভাইট করবি, কথাটা মনে থাকে যেন। এখন রেস্ট কর, শোয়েব চলে আসবে এখুনি। ছোট ভাইয়ের কথা শুনে সাইবার মন খারাপ হয়ে গেল। তাকে এই অবস্থায় দেখলে ছেলেটা হয়তো কান্নাকাটি শুরু করে দিবে। মা চলে যেতেই সাইবা বন্ধুদের কল করে অ্যাক্সিডেন্টের কথা জানিয়ে দিল। কয়েকদিন ভার্সিটিতে যেতে পারবে না, তাই নোটসগুলো কালেক্ট করে দিতে বলল। সবাই সন্ধ্যায় বাসায় আসবে বলে কল কেটে দিল। 10 তলার চিলেকোঠায় একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে। ছেলেটা মিজানের বন্ধুদের মধ্যে একজন। আদিব ছেলেটার সামনে গালে হাত দিয়ে বসে আছে। ছেলেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আগ্রহ নিয়ে বলল, টাকা খেয়েছিস ভাই? না মানে মরার শখ কেন হলো বুঝতে পারছি না। আর মরতে হলে অনেক অপশন আছে, এই অপশনটাকে কেন বাঁচতে হলো? আদিবের কথা শুনে বন্ধু মহলের সবাই কিটকিট করে হেসে উঠল। আদিব ওদের দিকে তাকাতেই ওরা আরও জোরে হেসে উঠল। ওদের হাসির মাঝেই ফারহান রুমে প্রবেশ করলো। ছেলেটার মুখোমুখি চেয়ার টেনে বসতেই ছেলেটা কাঁপা কাঁপা চোখে তাকালো। ফারহান শান্ত চোখে তাকিয়ে বলল, দেখ, কাল তোদের এত মারার পরেও তোরা আবার একই কাজ করলি। ভুল হয়ে গেছে ভাই, আর কখনো এমন করব না। ছেলেটার কাঁদো কাঁদো গলা শুনে ফারহানের চোয়াল শক্ত হয়ে গেল। রক্ত লাল চোখে তাকিয়ে বলল, এটা আমার কলিজায় আঘাত করার আগে ভাবা উচিত ছিল। আমার আফসোস হচ্ছে, আমি তোকে একেবারে মেরে ফেলতে পারবো না, কারণ তোর মায়ের তুই ছাড়া আর কেউ নেই। তবে এর শাস্তি তুই পাবি। আদিবের দিকে ইশারা করতেই আদিব একটা হকি স্টিক এগিয়ে দিল ফারহানের দিকে। প্রায় 10 মিনিট বেধুক মারার পরে ছেলেটিকে হাসপাতালে পাঠিয়ে দিল। নিজের ফোন বলে বের করে কাউকে কল করলো ফারহান। একটা ছেলেকে পাঠাচ্ছি, বেস্ট ট্রিটমেন্ট দিবেন তাকে, কোনো কিছুর কমতি যেন না হয় সেই দিকে খেয়াল রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। অপর পাশ থেকে কাঁপা কাঁপা গলায় বলল, জি 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 স্যার। ফারহান কল কেটে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। আদিব ফারহানের পাশাপাশি দাঁড়িয়ে মন্থর চোখে তাকিয়ে রইল। ফারহান আদিবের দৃষ্টির দিকে দেখে ভ্রু কুঁচকে বলল, হোয়াট? সাহেবানে তোকে পাগল করে ছাড়বে ভাই। তুই তো পাগল আশিক হয়ে গেছিস। এত ভালোবাসিস, তাহলে রিজেক্ট করছিস কেন? আদিবের কথায় দীর্ঘশ্বাস ছাড়ল ফারহান। মলিন চোখে তাকিয়ে বলল,